বাহির থেকে কিছু একটার আওয়াজে নাওরার হুঁশ ফিরে। এতক্ষণ সে নাফসানের বাহু ডোরে আবদ্ধ ছিল। চমকে নাফসানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আবার কি হলো? দূরে থাকুন, অসভ্য লোক। কি অসভ্যতামি করলাম আমি? করেননি আপনি? নিজের স্টুডেন্টকে রুমে টেনে এনে চুমু খাওয়াকে অসভ্যতামি বলে না? ইউ আর মাই ওয়াইফ নাওরা। ও, তাই নাকি? জানতাম না তো। কবে থেকে আপনার ওয়াইফ হলাম? যেদিন থেকে তোমাকে বিয়ে করেছি আমি সেদিন থেকে। ওটা নকল বিয়ে, মানি না ওই বিয়ে। আমি আসল বিয়ে করব, তবে আপনাকে আর না। আপনি পুরাতন হয়ে গেছেন। করাচ্ছি তোমাকে বিয়ে, পা ভেঙে তোমায় ঘরে বসিয়ে রাখবো। এত ভালোবাসা আগে কথাই ছিল? যখনই দেখলেন আমি মনের মানুষ পেয়ে গেছি তখনই আপনার ভালোবাসা উতলে পড়ছে, তাই না? ইউ আর রিজেক্টেড। আমার রুমে আমার সামনে বসে আমাকেই রিজেক্ট করছো? এ রুম কি শুধু আপনার একারই আছে, নাকি যাবো গো আপনার রুম থেকে? থাকুন আপনি আপনার রুম নিয়ে। বলেই নাওরা উঠে রুম থেকে চলে যেতে নিলেই নাফসান আবারও তাকে পিছন থেকে আটকায়। ছাড়ুন আমায়, ধরবেন না আমাকে। আমার স্বামী রাগ করবে। কোথায়? কোথায়? আমি তো রাগ করছি না। আমি আমার ফিউচার স্বামীর কথা বলছি। তোমার প্রেজেন্ট, ফিউচার, এমনকি পাস্ট সবই আমি, অন্য কেউ না, মিস ঘাওড়া। এই, আপনি কিন্তু আমায় অপমান করছেন। নাফসান কিছু না বলে নিঃশব্দে নাওরার হাত থেকে তার হাতঘড়ি খুলে নেয়। নাওরা সেটা দেখে বলে, এই, আপনি কোন জাতের চোর, হ্যাঁ? সেদিন ফোন নিয়েছিলেন আড়ালে, আজ সামনে থেকে ঘড়ি খুলে নিচ্ছেন। উল্টা পাল্টা কথা বললে চেঁচাবে না? কেন? সবাই জেনে যাবে আপনি ভদ্রবেশে অভদ্র লোক। তার আগে জানবে তুমি স্যারের বাসায় এসে স্যারের রুমে ঢুকে বসে আছো। হ্যাঁ, আর সেই স্যারটাই আমার হাত বন্দি করে রেখেছে। নাফসান নাওরার হাত ধরে একটা নতুন ঘড়ি পরিয়ে দেয়। নাওরা নিজের হাতের দিকে তাকিয়ে দেখে স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটের মিশ্রণের একটা ঘড়ি। দুই পাশে হার্ট সিম্বল স্টোন আছে। সিম্পল কাজ হলেও ঘড়িটা অনেক সুন্দর। নাওরার এমন সিম্পল কাজের জিনিসই পছন্দ। ঘড়িটা তার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? আমি তেমন পছন্দ করতে পারি না, এটাই ভালো লেগেছে তাই কিনে নিয়েছি। খুব সুন্দর এটা। আমাকে দিচ্ছেন কেন? আমার ওয়াইফকে দিয়েছি আমি, দেখেছি ভাঙ্গা ঘড়ি পরে ঘুরে। ওটা ভাঙ্গা না, মাহরুর হাত থেকে পড়ে গিয়ে জাস্ট গ্লাসটা ফেটে গিয়েছিল। বাই দ্য ওয়ে, ঘড়িটা ভালো তাই নিচ্ছি, তবে আপনি ভালো না। সে তো তুমিও ভালো না। আমি কি খারাপ করেছি? যা করার সব আপনি করেছেন। রাস্তা ভুলে অমন অপরিচিত জায়গায় নিয়ে গিয়েছিলেন। সেখানে ঝগড়াটাও আমিই করেছিলাম। আর আপনি খাম্বার মতো দাঁড়িয়েছিলেন। লোকগুলো এসে উল্টাপাল্টা কথা বলে জোর করে বিয়ে দিয়ে দিল। আপনিও বিয়ে করে নিলেন। তারপর এসে বললেন বিয়ে মানেন না, ডিভোর্স দিবেন। এখন আবার এসব আলগা পিরিত দেখাচ্ছেন। ইউ ফ্রড, সব দোষ আপনার। সব আমার দোষ। কাগজে তো তুমিও সাইন করেছিলে, আমি একা না। তারপর কিছুদিন পিছু পিছু ঘুরে এখন বলছো আমি পুরাতন হয়ে গেছি। একটা কথা মাথায় ভালো করে ঢুকে নাও, নাওরা। বিয়ে যখন একবার হয়ে গেছে তোমাকে আর ছাড়ছি না আমি। আমি আপনাকে ছেড়ে দিব, চেষ্টা করে দেখতে পারো। নাওরা মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু রুমের বাইরে এসে খুশি হয়ে যায়। আবারও লজ্জাও পেতে থাকে। ইস, ভালোবাসে তবে স্বীকার করতে চাচ্ছে না। আপু এখানে কি করছো? তোমাকে খুঁজছি কখন থেকে। আহ, আমিও তো তোমাদের খুঁজছিলাম। সাফিয়ারা কোথায়? আর বলো না, তোমার বোন পড়ে গেছে, তাড়াতাড়ি চলো না। সাফিয়া পড়ে গেছে বলেই দ্রুত নিচে গিয়ে দেখে সাফিয়ার মাথা নিচু করে সোফায় বসে আছে। নাওরা তাড়াতাড়ি গিয়ে সাফিয়ার কাছে গিয়ে বলে, কোথায় ব্যথা পেয়েছিস? সাফিয়া নাওরার কাছে ফিসফিসে বলে, ব্যথা পাইনি, লজ্জা পাইছি বেশি। কেন? ওই লোকটাকে দেখো। সেদিনও আমাদের বাসার সামনে ওই লোকটাই আমার পড়ে যেতে দেখে নিয়েছিল। আজও সেম। নাওরা পিছু ফিরে নাহিলকে দেখেই থতমত খেয়ে যায়। আরে, এটা তো সেই ছেলে যার সামনে সে নিজেও পড়ে গিয়েছিল। নাহিল নাওরাকে দেখেই বলে, এই, তোমাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, কথায় বলো তো। আম, না ভাইয়া, আপনি আপনি ভুল করছেন আমাকে। এই, মনে পড়েছে, তুমি সেই মেয়েটা না, ভাইয়ার ডিপার্টমেন্টের সামনে পড়ে গিয়েছিলে? আমাকে দেখেই দৌড়ে চলে গিয়েছিলে। আমি কেন হব? ওটা ওটা আমি না। ও, আমি শিওর ওই মেয়েটা তুমিই ছিলে। এই মেয়েটা তোমার বোন নাকি? দুজনেই কি এমন পড়ে যাওয়ার রোগ আছে নাকি? তখনই মেহরিন এসে বলে, কি হয়েছে নাহিল? কি বলছিস ওদের? আরে ভাবি, এরা দুই বোনেরই এমন পড়ে যাওয়ার রোগ আছে, পড়ে গিয়ে আবার উঠেই সোজা দৌড়। নাওরা আর সাফিয়া দুজনেই লজ্জায় পড়ে যায়। পাশে যে দাঁড়িয়ে রিশা মুখ বাঁকিয়ে তাকিয়ে থাকে। আর এসব একদমই ভালো লাগছে না। ভেবেছিল নিজের দিকে নাহিলের মনোযোগটা নিতে, তা তো হলো না। উল্টো সাফিয়া বকাটা পড়ে গিয়ে সব প্ল্যান ভেস্তে দিল। রিশা ভাবছে নাহিল ছোট ছেলে হলে বাড়ির মেজো ছেলে কোথায়? নাফসান বাইরে
এত কথা শুনে নিচে নেমে আসে। নাওরা বাসায় আসার পর মাত্রই সে নিচে এলো। নাফসানকে দেখে রিসা হাঁ হয়ে তাকিয়ে আছেন। এই হ্যান্ডসাম ছেলেটাই কি তবে মেজো ছেলে? ফর্সা, গায়ের রং বেশ লম্বা আছে, একদম পারফেক্ট যাকে বলে। কি হয়েছে নাহিল ভাইয়া? এই পিচ্চি মেয়েটা বাগানে পড়ে গিয়েছিল, নিয়ে এলাম। ব্যথা পেয়েছো সাফিয়া? না স্যার, আমি ঠিক আছি। আমাকে ছাড় বলতে হবে না, ভাইয়া বলতে পারো। ইলা, ওদের তোর রুমে নিয়ে যা, সাফিয়ার একটু রেস্ট করা উচিত। নাওরা বলে, তার দরকার নেই স্যার, আমরা চলে যাব এখন, অনেকক্ষণ ধরে এসেছি। মাহমুদা বেগম তখন রান্নাঘর থেকে আসেন। তিনি বলেন, কোনো কথা বলবে না, বিকেলের আগে তোমাদের যাওয়া হচ্ছে না। এলা, সাফিয়া, রিশাকে রুমে নিয়ে যা, আর নাওরা আমার সাথে আসো, তুমি কথা আছে। নাওরা একটু চিন্তিত হয়ে যায় মাহমুদা বেগমের কথা শুনে। তার সাথে কিসের কথা থাকতে পারে? সে একটু ভয়ে নাফসানের দিকে তাকায়, তবে নাফসান তাকে পাত্তা না দিয়ে সোফায় বসে ফোন দেখতে থাকে। এখানে সবাই আছে দেখে নাওরা কিছু বলতে পারে না। মাহমুদা বেগমের পিছু পিছু চলে যায়। রিশা, আপু আসো আমাদের সাথে, তোমরা যাও, আমি আসছি এখনই। ঠিক আছে বলেই ইলা সাফিয়াকে নিয়ে নিজের রুমে চলে যায়। আর রিশা এগিয়ে গিয়ে নাফসানের সাথে সোফায় বসে। রিশার ভাবসাব দেখে নাফসান বুঝে যায় মেয়ের সুবিধার না, তাই নিঃশব্দে একটু দূরত্ব রেখে বসে। আপনি কি নাফসান স্যার? হুম স্যার, আমিও আপনাদের ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছি, ভালো পড়াশোনা করবে ভালোভাবে। বলছি স্যার, আপনার নাম্বারটা দিবেন, একটু পড়াশোনার ব্যাপারে কথা বলতাম। নাওরা তার ফোনটা সোফার উপর রেখে চলে গিয়েছিল। সেটা নিতে এসে দেখে রিশা নাফসানের পাশে বসে আছে। এটা দেখে নাওরার মাথা গরম হয়ে যায়। রিশা, এখানে কি করছো? স্যারের সাথে একটু কথা বলছিলাম, বলেই তাকে পাত্তা না দিয়ে নাফসানের কাছে আবারও তার নাম্বার নিতে চাই। নাফসান না করতো, তবে নাওরাকে দেখেই তার মাথায় শয়তানি বুদ্ধি আসে। সে নাওরার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। তারপর নাওরার সামনেই রিশাকে তার ফোন নাম্বারটা দিয়ে দেয়। নাম্বার পেয়েই তো রিশা খুশি হয়ে যায়। এত সহজে যখন নাম্বার দিয়ে দিল, তাহলে তাড়াতাড়ি পটিয়েও ফেলতে পারবে। তারপর সে খুশি মনে ইলার রুমে চলে যায়। নাওরা রেগে নাফসানের দিকে তাকিয়েছিল। রিশা চলে যেতেই বলে, আপনার নাম্বার দিলেন কেন? তোমার কি তাতে? আমি কাকে আমার নাম্বার দেবো সেটা আমার ব্যাপার। পরে বিপদে পড়লে আমার কাছে আসলে খবর আছে বলে দিলাম। বলেই নাওরা সোফা থেকে নিজের ফোনটা হাতে নিয়ে চলে যায়। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি আমার মামামের সাথে থাকি, আর দুজন মামাতো বোন। বাবা মায়ের মৃত্যুর পর মামাই আমাকে সাথে রেখেছেন। তোমার মা বাবার কিভাবে মৃত্যু হয়েছিল? অ্যাক্সিডেন্টে, আমি তখন ছোট ছিলাম, 10 বছর হবে হয়তো। ফাইনাল পরীক্ষার পর মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তো সেদিন বাসায় চলে যাওয়ার কথা ছিল। আব্বু আম্মু এসে আমাকে সাথে করে নিয়ে যায়, সাথে মামাও ছিল। রাস্তায় মামার সাথে আমি গাড়ি থেকে নেমে একটু দোকানে গিয়েছিলাম। পেছনেই আমাদের সেই গাড়িতে একটা ট্রাক এসে ধাক্কা দেয়। এসব বলার সময় নাওরার চোখ দিয়ে পানি পড়ছিল। মাহমুদা বেগম এসে নাওরাকে সান্ত্বনা দেন। নাওরা কিছুটা ধাতস্থ হতেই তিনি পুনরায় জিজ্ঞাসা করেন, সেটা কি সাধারণ অ্যাক্সিডেন্টই ছিল? মামা তো তাই বলেছিলেন। পরে তুই এই নিয়ে খোঁজ খবর করেছিলেন, ট্রাকের ড্রাইভার নাকি ঘুমিয়ে গিয়েছিলেন, তাই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। মাহমুদা বেগম সব শুনে তারপর একটু আর কিছুই বলেন না। নাওরাকে স্বাভাবিক করতে অন্য প্রসঙ্গ তুলে গল্প করতে থাকেন। নাওরা এখন আর তেমন কষ্ট পায় না। বাবা মায়ের হাত ওই পর্যন্তই ছিল, তাই তারা চলে গেছেন। এখন শুধু সে দোয়া করে যাতে বাবা মা ওপারে ভালো থাকেন। এলা, আমার ল্যাপটপ কোথায় রেখেছিস? নাহিল ইলার রুমে এসে দেখে সবাই বসে ল্যাপটপে মুভি দেখছে। রিশা বারান্দায় বসে ফোন দেখছে। এভাবে একসাথে চিপকে বসে মুভি দেখতে তার ভালো লাগে না। নাহিলকে দেখেই সাফিয়া লজ্জায় গুটিয়ে বসে। নাহিল বলে, এই মেয়ে, আমাকে দেখে তখন অভাবে পালাতে গিয়েছিলে কেন? আমি কি কিছু বলেছি নাকি? সাফিয়া শুধু না বোধক মাথা নাড়ায়। ব্যথা পেয়েছ? সাফিয়া আবারও মাথা নাড়ায়। কথা বলতে পারো না? ব্যথা পায়নি, দেখে শুনে চলবে সবসময়, হুটহাট খালি রাস্তায় পড়ে যাও। এলা সাফিয়াকে জিজ্ঞাসা করে, মানে আর কোথায় পড়ে গিয়েছিলে তুই? আমাদের বাড়ির সামনে। ভাইয়া, তুমি দেখলে কিভাবে সাফিয়াকে পড়ে যেতে? ওখানে আমার বন্ধুর বাসা, ওইদিকেই গিয়েছিলাম সেদিন, তখন দেখেছি। আচ্ছা যাও, এখন আমরা মুভি দেখছি, পরে দিয়ে দিব। নাইল আর কথা বাড়ায় না, সাফিয়ার দিকে এক পলক তাকিয়ে চলে যায়। বিকালে নাফসানের বাবা বড় ভাই আসতেই তাদের সাথে দেখা হয়ে যায়। রাশেদুল খানের আজ বাসায় থাকারই কথা ছিল, তবে জরুরি কাজে ওনাকে চলে যেতে হয়েছিল। মিষ্টি তার বাবার সাথেই গিয়েছিল আজ। নাশিদ এসে নাওরাকে দেখে নাফসানের কাছে গিয়ে বলে, তোর স্টুডেন্ট এখানে কেন? আম্মু আসতে বলেছিল ওদের, তাই বুঝি তুই আজ তোর বাসায় চলে যাসনি? যা ভাবো তুমি। তাহলে ঠিক ধরেছি আমি। নাফসান আর উত্তর দেয় না। নাশিদ ধরে নেয় নাওরাকে নাফসান পছন্দ করে, তাই সে ভাবে বাবা মায়ের সাথে পরে এই ব্যাপারে কথা বলবে না হয়। মিষ্টিকে নাফসানের কাছে বসিয়ে নাশিদ রুমে চলে যায়। নাফসান মিষ্টিকে কোলে নিয়ে বসে ফোন দেখছে।
নওরা দেখে মিষ্টিকে খুব সুন্দর করে কোলে রেখেছেন আফসান। এটা দেখেই তার খুব ভালো লাগে। একজন পুরুষ মানুষের বাচ্চা কোলে নেওয়া দেখতে অনেক সুন্দর লাগে। তারা খুব যত্নে একটা বাচ্চাকে কোলে নেয়। নওরা ভাবতে থাকে তাদের সন্তানকে নাফসান কতটা আগলে রাখবে, কল্পনাও করতে থাকে এসব নিয়ে। হঠাৎই সাফিয়ার ধাক্কায় তার হুঁশ ফিরলে লজ্জায় লাল হয়ে যায়। কি ভাবছিল সে? তাদের বাচ্চার কথা? নাফসানের দিকে তাকিয়ে দেখে নাফসানও তার দিকেই তাকিয়ে আছে। নিজের ভাবনা মনে পড়লে লজ্জায় সে মাথা নিচু করে ফেলে। নাফসান ভ্রু কুঁচকে তাকে ভাবে, নাওরার আবার কি হলো? নাফসান তো আর জানে না নাওরা তাদের বিবাহিত জীবন নিয়ে কত কি কল্পনা করে নিজেই লজ্জায় লাল হয়ে যায়। রাশেদুল খান ফ্রেশ হয়ে নিচে নামতেই নাওরার সাথে দেখা হয়। মাহমুদা বেগম ওনার সাথে নাওরার পরিচয় করিয়ে দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি ইলার বান্ধবী সাফিয়ার বোন। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা, আমার মেয়েটাকে সাহায্য করার জন্য। এভাবে বলবেন না আঙ্কেল, ইলা আমার ছোট বোনের মতো। কথা বলার এক পর্যায়ে যখন নাওরার বাবার কথা উঠে তখন রাশেদুল ইসলাম জিজ্ঞাসা করেন, তোমার বাবার নাম কি? জি, জাহিদ ইসলাম। জাহিদ নামটা শুনে উনি একটু থমকে গেলেও আর কিছুই বলেন না। নাওরাদের চলে যাওয়ার সময় হলে নাফসানের উঠে দাঁড়ায়। চলো আমি বাসায় নামিয়ে দিয়ে আসি। না স্যার, লাগবে না, সৈকত ভাইয়া আসবে বলেছিল। নাফসান এবার সরাসরি জিজ্ঞাসা করে, কে সৈকত? রিশার বড় ভাই। আসতে না করে দাও। তোমার স্যার হিসেবে তোমাদের পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আচ্ছা স্যার। মুখে এটা বললেও মনে মনে বলে, জামাইয়ের দায়িত্ব পালন করতে পারে না, আসছে ছাড়ের দায়িত্ব দেখাতে। নিজে জেলাস বললে কি হয়? ভালোবাসা স্বীকার করছেন না তো আমিও আপনাকে দিয়ে স্বীকার করিয়েই ছাড়বো। নয়তো আমার নামও নাওরানা। হুম।